আসসালামু আলাইকুম। এই সিরিজের ধারাবাহিকতায় 12তম বিসিএস এর ক্লাস নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে চলে যাই আজকের ক্লাসে। আমি আরাফাত আহমেদ স্বপ্নিল, পড়ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তো 12তম বিসিএস এর আজকের প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের যে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে। তো আমরা জানি বাংলা সাহিত্যের ইতিহাসে অসংখ্য কবি রয়েছে এবং তারা বিভিন্ন শতকে বিভিন্ন অবদান রেখে গেছে। তার চেয়ে বড় বিষয় এই টাইপের কোশ্চেন থেকে আমাদের সবচেয়ে বেশি আসে কোন রাজার আমলে এই কবি ছিল বা তার সংকলন কি ছিল। সো এগুলা বেশি আসে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমাদের কি কি অপশনস গুলো আছে আমরা একটু আগে দেখে আসি। শাহ মোহাম্মদ সগির, সাবিরিদ খান, শেখ ফয়জুল্লাহ, আর এটা হচ্ছে মোহাম্মদ কবির। তো প্রথমত হচ্ছে এটার সঠিক আনসার কি? এটা সঠিক আনসার হচ্ছে শাহ মোহাম্মদ সগির। এখন বাকি অপশনগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমত আগে শাহ মোহাম্মদ সগির সম্পর্কে একটু কথা বলে নিই। যেমন তিনি হচ্ছে আমাদের 1400 শতকের একজন সুলতান ছিলেন, গিয়াসউদ্দিন আজম শাহ। তার আমলে এই শাহ মোহাম্মদ সগির একটি বিখ্যাত তার কীর্তি রেখে গেছেন, তার নাম কি? ইউসুফ জুলেখা। তাহলে শাহ মোহাম্মদ সগির সম্পর্কে আমাদের যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে ইউসুফ জুলেখা সংকলন। ঠিক আছে, খুবই 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 ফেমাস একটি জিনিসের। তো সেক্ষেত্রে আমরা ইউসুফ জুলেখাটা খুব ভালো করে মনে রাখবো। কার সাথে? শাহ মোহাম্মদ সগির। এবং তার যে আমলটা সেটা আমরা মনে রাখবো, সেটা কত? 1400 শতক। তো 1400 শতকে তার এরকম একটি অনেক বড় অবদান ছিল। এরপর আমাদের সাথে কে আছে? আছে হচ্ছে সাবিরিদ খান। তিনি মধ্যযুগের একজন কবি। তার যে সংকলন আছে সেটা আমরা বলতে পারি হানিফা ও কয়রাপরি। একটা কাব্য আছে হানিফা ও কয়রাপরি। তো এটা খুবই রেয়ারলি আসে, বাট আমরা জানার জন্য জেনে রাখতে পারি যে হানিফা ও কয়রাপরি। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, আমি যে ক্লাসগুলো করানোর সময় অনেক কথা কিন্তু বলে দিই যে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো কন্ট্রোভার্সিয়াল আনসার, লাইক এইটা আগে আনসার ছিল এখন এটা হচ্ছে, বা এরকম একটা কন্ট্রোভার্সি হয়। তো আমি ক্লাসের মধ্যে কিন্তু এগুলা ভালো করে উল্লেখ করে দিই যে কোনটা তোমরা আনসারে দিবা, কোনটা কোথায় আছে এবং কোনটা তোমাদের দেওয়া উচিত। সো এই বিষয়গুলো একটু আমার ক্লাসগুলো ভালো করে খেয়াল করবা। এবং এই বিসিএস কোশ্চেনগুলো যেহেতু বিসিএস এ যেমন রিপিটেডলি আসে, তার থেকেও বেশি রিপিটেডলি আসে মেডিকেল ভর্তি পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষা ও বিভিন্ন জায়গাতে। তো সেক্ষেত্রে কোনটা কার জন্য ইম্পর্টেন্ট? যেমন এই যে শাহ মোহাম্মদ সগির, এই তার লেখা যে ইউসুফ জুলেখা, এবং তিনি কার আমলে আসছিলেন? গিয়াসউদ্দিন আজম শাহের আমলে, ঠিক না? এই যে ইনফরমেশনটা আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেলের জন্য, বিসিএস এর জন্য কিংবা ভার্সিটির জন্য। কিন্তু পরের যে ইনফরমেশনগুলো আমরা বলতেছি এগুলা রেয়ারলি আসবে মেডিকেলের জন্য। সো এটাও আমি তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি, তো তোমরা খেয়াল রাখবে যে কোনটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। পরে আসি, দেখো তো শেখ ফয়জুল্লাহ। এটা কি? তিনি আসলে মেনলি ছিল 1600 শতকের একজন কবি, যিনি নাচ সাহিত্যের অন্তর্ভুক্ত ছিলেন। নাচ সাহিত্যের অন্তর্ভুক্ত কি আছে? গোরখ বিজয়ের কাব্য, একটা তার কাব্যের নাম হচ্ছে গোরখ বিজয়। তাহলে এটাও খুব রেয়ারলি আসার মতো একটা কোয়েশ্চেন, তাও আমরা একটু খেয়াল রাখবো। নাচ সাহিত্যের সাথে তিনি সংযুক্ত, এবং তার যদি কোনো আমরা একটা কাব্যগ্রন্থ বলতে চাই, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে গোরখ বিজয়। ঠিক আছে, এটা তার কাব্যগ্রন্থ। আহ, এতটুকু মনে রাখলেই চলবে। পরে মোহাম্মদ কবির। তিনি কি? তিনি একজন মধ্যযুগের কবি। তিনিও হচ্ছে মেনলি আমাদের মনোহর মালতী। মধুমালতী গানের কথা বলতেছি না, এটা হচ্ছে একটা কাব্য। তাই কি মনোহর মধুমালতী কাব্যটি রচনা করেছিলেন। তো তার একটা কাব্যগ্রন্থ কি হবে? মনোহর, সরি, আচ্ছা, মনোহর মধুমালতী। ঠিক আছে, সো আমরা এটা জেনে ফেললাম। এখন আর চলে আসি পরবর্তী কোয়েশনে। বাংলাদেশের বৃহত্তম হাওর কি? তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের যে নদী নালা হাওর বিল খাল যা আছে এগুলো অনেক বেশি আসার মতো। কারণ কি? বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, এবং আমরা জানি প্রচুর নদী আছে, প্রচুর হাওর আছে, প্রচুর বিল আছে, এবং অনেক দ্বীপও আছে আমাদের এখানে। আবার বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? ভোলা। এরকম অনেক ইনফরমেশন আমাদের আছে। আবার একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন, যেটা আমরা আগের যে বিসিএসটা ছিল সেটাতে আমরা পড়ে এসেছি। এখন আসি, বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? আচ্ছা, এখন ফার্স্ট অফ অল এখানে মজার বিষয় হচ্ছে এই যে হাওর কোনটি চাইছে, এখানে কিন্তু অপশনে হাওর ছাড়াও অনেক কিছু থাকতে পারে, সেটা কোনো বিলের নাম হইতে পারে। দেখো এখানে অলরেডি চলন বিলের নাম আছে, এটা কিন্তু হাওরের কাতারেই পড়ে না, কিন্তু কনফিউশন করার জন্য এটা কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথমত আমরা অপশন ওয়াইজ আগাই। প্রথম আছে পাথর
চাউলি, পাথর চাউলি, এটা কোথায় অবস্থিত এটাকে বলো তো? এটা কিন্তু আসলে একটা হাওরের নাম এবং এটা অবস্থিত হচ্ছে সুনামগঞ্জে। ঠিক আছে, সুনামগঞ্জ জেলায় আমাদের এই হাওরটি অবস্থিত। কি নাম? পাথর চাউলি। এবং তাছাড়া আমরা মনে রাখতে পারি যেটা আয়তনের দিক থেকে অনেক ছোট আসলে, এটা আমরা অনেক বড় বলতে পারি, যেহেতু বৃহত্তম বলছে সো এটা অনেক বড় হওয়া জরুরি। এরপর আসি হাইল, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ হাওর। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত মৌলভীবাজারে, সিলেটের কাছাকাছি মৌলভীবাজারে অবস্থিত হচ্ছে এটা। এই জায়গাগুলোর নাম আমি কেন লিখে দিচ্ছি, কারণ নাম কোথায় কোনটা অবস্থিত এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসি আমাদের আজকের উত্তর যেটা, এটা কি? চলন বিল। মানে সবচেয়ে বৃহত্তম হাওর হচ্ছে চলন বিল এবং এটাও কিন্তু মজার বিষয় হচ্ছে এতই বড় যে এটা সরি সরি এটা উত্তর না, মানে এটা হচ্ছে অনেক গোলা কোশ্চেন আনসার হইতে পারে। চলন বিল হচ্ছে বৃহত্তম, যদি কোনো বিল বলা হয় তাহলে সেটা আনসার হবে চলন বিল। এটা এত বেশি ইম্পর্টেন্ট যেটাকে আমি আনসার বলে ফেলছিলাম। আচ্ছা দেখো, তাহলে কি এটা বৃহত্তম বিল, এটা এটা এতটাই বড় যে এটা 3টা জেলার সমন্বয়ে এটার মধ্যে আছে। লাইক আমি বলি কি কি, যেমন নাটোর, সিরাজগঞ্জ, পাবনা। ঠিক আছে, এই 3টা জেলা নিয়ে সে বিস্তৃত। এটা আসার মতো, সো আমরা একটু লিখে দিচ্ছি নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা। ঠিক আছে, এই 3টে জেলা জুড়ে এটা বিস্তৃত এবং এটা তো হাওরই না, সো এটা তো আমাদের আসার অপশনই নেই। তাহলে আনসার কি হবে? যেহেতু বৃহত্তম হাওর বলছে, সেটা হচ্ছে হাকালুকি হাওর। ঠিক আছে, এটা কিন্তু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো ম্যাটে আসার মতো একটা কোশ্চেন যে বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি এবং বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি। ঠিক আছে, সো এটা আমরা খেয়াল রাখবো। এবং এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত সিলেটের মৌলভীবাজার। ঠিক আছে, এবং এটা এতই বড়, এটা প্রায় 18,000 হেক্টর প্লাস এটার আয়তন। ঠিক আছে, তাহলে এটাও অবস্থিত সিলেটে। ঠিক আছে, আমরা এটা খেয়াল রাখলাম। ওকে, এরপরে কোশ্চেনে আসি, ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগর ট্রেনটির নাম কি? তো যারা এই অঞ্চলে এই রুটে আসা যাওয়া করে তাদের জন্য তো এই কোশ্চেন কোনো ব্যাপারই না, কিন্তু আমরা যারা নর্মালি এটাতে আসা যাওয়া করি না, আমরা একটু দেখি। এখানে দেখো অনেকগুলো ট্রেনের নাম দেওয়া আছে, তাহলে অবশ্যই এগুলো তো অবশ্যই ট্রেন এবং এটা এক একটা রুটে চলাচল করে। যেমন প্রথমে আছে এগার সিন্দুর এক্সপ্রেস, এই ট্রেনটা কোথা থেকে কোথায় যায়? ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটে চলাচল করে। তাহলে আমরা সবগুলো রুট একটু জেনে রাখি। ঢাকা থেকে কোথায় যাচ্ছে? কিশোরগঞ্জ যাচ্ছে। তারপরে আছে পারাবত এক্সপ্রেস, পারাবত কোথায় যাবে? এটা ঢাকা থেকে সিলেট যাচ্ছে। অধিকাংশ ট্রেনই আমরা জানি ঢাকা থেকে বিবেচনা করা হয়, কারণ ঢাকা যেহেতু রাজধানী, তাহলে এটা থেকে বিবেচনা আমরা করতেছি। আচ্ছা, তাহলে ঢাকা থেকে সিলেট। এরপর হচ্ছে উপকূল এক্সপ্রেস, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটাও মেডিকেলে আসতে পারে, যদিও একদম সরাসরি আসবে তোমাকে এইটার সাথে রিলেট করে অন্যান্য কোশ্চেন করার চান্স খুবই কম, কিন্তু যেহেতু বিসিএস এ আছে তো সরাসরি বিসিএস কোশ্চেন যদি তুলে দেয় তাহলে এটা তুলে দিতে পারে। এবং এটাই হচ্ছে আমাদের আনসার, উপকূল এক্সপ্রেস, এবং এটাই ঢাকা থেকে নোয়াখালীতে যাচ্ছে, এটা লেখা দরকার নেই। আর সৈকত এক্সপ্রেস, এটাও ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার কোনো ট্রেনের মধ্যেই পড়ে না। মেনলি এটা আগে চলতো, এখন তেমন একটা এটার প্রচলন দেখা যায় না। আচ্ছা, আর যদি বলে যেটা কোথা থেকে চলতো বা কোন রুটে চলাচল করতো, সেটা তুমি বলতে পারো চট্টগ্রাম রুটে। আচ্ছা, এরপরে আসি বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? আচ্ছা, যারা আমার আগে ক্লাসগুলো করেছো তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, কারণ তাদেরকে আমি বলেছিলাম কোনটা কিসের জন্য বিখ্যাত, সো বা কোনটার মধ্যে কোনটা পাওয়া গেছে। আচ্ছা, ফার্স্ট অফ অল যদি আমি আসি রানীগঞ্জের কথায়, রানীগঞ্জ তো বাংলাদেশের অঞ্চলই না। ঠিক আছে, এটা ভারতের একটা অঞ্চল, যা হচ্ছে মেনলি কয়লার খনি পাওয়া গেছে। তো এটা কি? কয়লার খনি পাওয়া গেছিল। আচ্ছা, এরপরে আসি বিজয়পুর। বিজয়পুর কি বলতো? কোনটা আনসার হবে? বিজয়পুর হবে নাকি টেকের হাটে হবে? বালিবাজার তো হওয়ার কথাই না, বলতো কোনটা হবে? অবশ্যই হবে বিজয়পুর। এটা কেন? এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু আমি গত ক্লাসেও বলেছিলাম যে এটা অবস্থিত হচ্ছে নেত্রকোনায়। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? নেত্রকোনা, এবং এটার মধ্যেই পাওয়া গেছে আমাদের চীনামাটি। এরপর আছে টেকের হাটে, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের সুনামগঞ্জে অবস্থিত এবং এটার মধ্যে চুনাপাথরের বিশাল খনি মজুদ আছে, বাট মেনলি আমাদের চীনামাটি যেটা, এটা হচ্ছে বিজয়পুরে। ওকে, গেল, শেষ। তাহলে আমরা পেরে গেলাম, এটা কি হবে? বিজয়পুর হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখো, গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের কি প্রস্তাব নিয়েছে? এটা অনেকটা বাংলা টাইপের কোশ্চেন হয়েছে। দেখো, আগে অপশনগুলো যদি চেক করি আমরা, নেপালে জলাধার নির্মাণ, এরপরে আছে গঙ্গা ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন,
বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ, গঙ্গার শাখা নদী সমূহের পানি প্রবাহ বৃদ্ধি করা। আচ্ছা, তাহলে দেখো তো এটা কোনটা হবে। মূলত আমরা নর্মালি যতগুলা বাঁধ বা এইসব প্রকল্প দেখি ম্যাক্সিমামই আমরা ভারতের সাথে দেখি, তখন একটা কনফিউশন তৈরি হয়, কিন্তু এটার আনসার হবে নেপালে জলাধার নির্মাণ। কারণ কি, আমরা জানি আমাদের অধিকাংশ বড় যে নদীগুলো আছে বা অনেক দীর্ঘ নদী আছে বেশিরভাগটা নেপালে যে হিমালয় পর্বতমালা থেকে সৃষ্ট হয়েছে। সো যখন ওই হিমালয় পর্বতমালায় বৃষ্টি হয় সেই পানিটাই কিন্তু আলটিমেটলি প্রবাহিত হয়ে আমাদের দেশীয় নদীগুলো দিয়ে প্রবাহিত হয়। তো নেপালের সাথে একটা প্রস্তাব করা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের যাতে ওই নেপালে একটা বাঁধ নির্মাণ করা হয় এবং আমাদের এখানে যখন অন্যান্য মৌসুমে পানি জমিয়ে রাখবে এবং যখন আমাদের প্রয়োজন অর্থাৎ শুষ্ক মৌসুমে তখন সেই পানিটাকে আমাদের এখানে সাপ্লাই দিবে, যাতে আমাদের এখানে শুষ্কতা দূর হয়। ঠিক আছে, তো এইটাই হবে আমাদের আনসার। আবার পরেরটা যদি আমরা আসি, দেখো অপশনগুলো একটু আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখো গঙ্গা ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল নির্মাণ, ঠিক আছে। তো এটা এটা কি, এটা মূলত ভারতের একটি পুরনো প্রস্তাব ছিল, যা মেনলি কারিগরি এবং পেশাগত বিভিন্ন কারণে এটা বাদ দেওয়া হয়েছে। এবং আবার যদি বলি যে অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ, সেটা হবে বাংলাদেশের নিজস্ব একটি পরিকল্পনা ছিল, বাট এটা মোটামুটি কাজ করা হচ্ছে। এবং গঙ্গার শাখা নদী সমূহের পানি প্রবাহ বৃদ্ধি, এটিও নদী খনন বা ড্রেজিং এর মাধ্যমে মেনলি করা হচ্ছে। সো এগুলা তেমন কোনো সিগনিফিকেন্ট না আমরা, কারণ এখানে কোনো সিগনিফিকেন্ট আমরা ইনফরমেশন দিতে পারছি না। তারপরে আসি, ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কি। দেখো, দুই দেশের মধ্যে নদীগুলোর নাব্যতা বৃদ্ধি, নদীগুলোর পলিমাটি অপসারণ, দুই দেশের মধ্যে সহযোগিতা, নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন। খুবই কাছাকাছি কাছাকাছি কিন্তু অপশনগুলোকে আমাদের মনে হচ্ছে। তাহলে বলো তো এটা কি হবে। মেনলি এটারও আনসার প্রথমটাই, সেটা কি, দুই দেশের নদীগুলোর যে নাব্যতা এটাকে বৃদ্ধি করা। এবং এইটা যে প্রস্তাব আছে এটা হচ্ছে আমাদের যুদ্ধের একদম স্বাধীনতা পাওয়ার পরপরই 1972 সালে এই কমিশনের মূল কাজে এই করা হয়। ঠিক আছে, 1972 সালে। আচ্ছা, এরপরে বাকি অপশনগুলো যদি দেখি, যে নদীগুলোর পলিমাটি অপসারণ, ঠিক আছে, নাব্যতা বৃদ্ধির জন্য যান্ত্রিক প্রক্রিয়া মাত্র এটা কোনো বিশেষ কিছু না, এটা কমিশনের কোনো লক্ষ্যেরই মাত্র একটা অংশ, কিন্তু অন্যতম প্রধান লক্ষ্য আমরা বলতে পারতেছি না। আচ্ছা, তার পরবর্তী যদি আমরা ইয়েতে আসি, বন্যা নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে সহযোগিতা, এটাও গুরুত্বপূর্ণ কাজ। এবং দুই দেশের নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন, এটাও কাজের মধ্যেই পড়ে, মানে পরিকল্পনার মধ্যেই পড়ে, মানে আলাদা কোনো কোশ্চেন আনসার হিসেবে আমরা বলতে পারতেছি না। বাংলাদেশের পতাকার প্রথম উত্তোলন করা হয় কবে। এই যে এই ধরনের কোশ্চেনগুলোতে যেই অপশনগুলো থাকে, বিভিন্ন ডেটগুলো দেওয়া থাকে, এটা কোনো না কোনো একটা বড় ঘটনারই ডেট দেওয়া থাকে, যাতে আমরা সেটার সাথে গুলিয়ে ফেলতে পারি। ঠিক আছে, তো আমরা দেখি, দেখো ফার্স্টে আছে 7ই মার্চের ভাষণ। আমরা জানি 7ই মার্চের যে ঢাকার রেসকোর্স ময়দানে যে ভাষণ আছে তৎকালীন তথ্য মতে। এরপরে আছে 2 মার্চের এবং 1971। এটা কি, এটাই হচ্ছে সেই পতাকা উত্তোলনের ডেট। এবং এটাও কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো কিংবা ভার্সিটি টেস্ট বলো, সব কিছুর জন্যই ইম্পর্ট্যান্ট। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসে যদি মুক্তিযুদ্ধ বিষয়ক কোশ্চেন করতেই হয়। তাহলে এটার ইতিহাসটা কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার এক সমাবেশে ডাকসু বিপি যে আছে আসম আব্দুর রব, কে এটা উত্তোলন করছিল, এটাই আসার মতো। তাহলে কি, আসম আব্দুর রব তৎকালীন ডাকসুর বিপি ছিলেন। তিনি প্রথম এই যে বটতলায়, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তিনি এটা প্রথম উত্তোলন করেছিলেন। আচ্ছা, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এবং আমরা এর আগেও বলেছি যে 17ই এপ্রিল হচ্ছে আমাদের যে মেহেরপুরে মুজিবনগর সরকার এর শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল, এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয় 17 এপ্রিল, এবং এই সরকার গঠন করা হয়েছিল 10 এপ্রিল, এবং এই সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল। এরপরে আমাদের সংস্কৃতি বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত। দেখো, বাংলাদেশের যে এখানে যে অপশনগুলো আছে, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, এই যে 4টা জেলার নাম বলা আছে, 4টাই কিন্তু আমাদের সাংস্কৃতিক বিভিন্ন কাজের জন্য অনেক ভূমিকা রেখেছে এবং অনেক গুরুত্বপূর্ণ। সো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গান রয়েছে, কারণ এইসব জায়গাগুলো বেশিরভাগই পাহাড়ি অঞ্চল, লাইক চট্টগ্রাম, লাইক সিলেট। তো এই যে অংশগুলোতে পাহাড় বেশি আছে, তার মানে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিমাণও বেশি। সো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে আমরা অনেক বেশি কালচারাল ভেরিয়েশন দেখতে পাই। তো অনেক ধরনের গানের উৎপত্তি এখানে অবশ্যই হয়েছে। তো চট্টগ্রামের কথা যেরকম বললাম, এখানে বিভিন্ন জুম গান, পাহাড়ি সংস্কৃতি, এগুলো দেখা যাচ্ছে আমাদের চট্টগ্রাম অঞ্চলে। জুম গান, পাহাড়ি গান। আচ্ছা, এরপর আসি সিলেট। সিলেটে আমরা কি দেখতে পাই,
বিভিন্ন মরমী সঙ্গীত আছে, কারণ সিলেটে প্রচুর পরিমাণ মাজার রয়েছে, পীরের মানে আমরা জানি সেখানে অনেক আউলিয়া রয়েছে। তাহলে কি মরমী সঙ্গীত দেখতে পাচ্ছি কোথায়? সিলেটে। যেমন তোমরা অবশ্যই নাম শুনেছ, একটু উল্লেখ করে দিই তাহলে তোমাদের জন্য ভালো হবে। যেমন হাসন রাজার গান, এবং ভালো কথা, তোমাদের এই সবগুলো যে ইনফরমেশন আমি যা যা দিচ্ছি সেটা কিন্তু আমি আবার বসে বসে নোট করে তোমাদেরকে আবার সেই নোটটা প্রোভাইড করতেছি। সো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম থেকে সেই নোট ক্লাসটা, নোট যে স্লাইডটা থাকবে সেটা রিভাইজ করে নিবে। তাহলে আমার ক্লাসটা যারা একবার করেছো, যারা একবার নোটটা রিভাইজ করলা, যারা একবার কুইজটা অ্যাটেন্ড করলা, যে ফ্রি কুইজটা থাকবে আমাদের ডিসক্রিপশন এবং ক্যাপশনের মধ্যে, আলটিমেটলি তোমার বিসিএস নিয়ে আর কোনোদিন রিপিটেড কোয়েশনে ভুল হবে না, এবং এর কোরেসপন্ডিং যা যা কোয়েশন আসবে তুমি সেটাও পারবা। ঠিক আছে? তাহলে আমরা সিলেট অঞ্চলে কি পাইলাম? মরমী সঙ্গীত পাইলাম। এরপরে আর কি হতে পারে? আচ্ছা, আপাতত এতটুকু জানলেই চলবে। আরেক ধরনের সঙ্গীত আছে ধামাইল সঙ্গীত নামে, এগুলোও আছে, এগুলা না পড়লেও চলবে। আচ্ছা দেখি, রাজশাহী। তো আমাদের আজকে যে গম্ভীরা, এটা কিন্তু রাজশাহী অঞ্চলের যেই একটি লোকগান, লোকসঙ্গীতের মধ্যে পড়ে। ঠিক আছে? তাছাড়া আমরা বলতে পারি যে এটা কিন্তু চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলেও রয়েছে। তারপরে এটা মানে সংলাপের মাধ্যমে আমরা সহজ সচেতনমূলক বার্তা দিয়ে থাকি আমাদেরকে সমাজে বিভিন্ন ধরনের বার্তা দেওয়ার ক্ষেত্রে। এই ধরনের যেসব গান রয়েছে তাদের অনেক ভূমিকা রয়েছে। ওকে, আচ্ছা, এরপর আসি রংপুর। এই রংপুর বলো, রংপুরবাসী কমেন্ট করো, রংপুরবাসী বলো তো তোমাদের এখানে সবচেয়ে মানে লোকগান কোনটা সবচেয়ে বেশি ফেমাস রয়েছে? আমরা জানি আমাদের যে ভাওয়াইয়া গান রয়েছে, ভাওয়াইয়া গান এটা হচ্ছে রংপুর অঞ্চলে খুবই বিখ্যাত। এবং আমার যে অঞ্চল, ঠিক আছে, ময়মনসিংহ, এখানে অনেক ফেমাস একটি গীতিমালা রয়েছে ময়মনসিংহ গীতিকা নামে, যে গীতিকার আন্ডারে অসংখ্য গান, অসংখ্য বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে। তো ময়মনসিংহ গীতিকা সম্পর্কে অনেক কোয়েশ্চেন আসে, যেগুলো আমরা সামনে আবার ব্রেকডাউন করার চেষ্টা করব। আচ্ছা, আপাতত আমরা পরের কোয়েশ্চেনে যাই। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে? বলো। এই যে শায়েস্তা খান, নবাব সলিমুল্লাহ, ঠিক আছে, আমাদের খুব কাছের মানুষ, এরপরে মির্জা গোলাম পীর, এই যে এই নামগুলা কিন্তু সবগুলাই পরিচিত নাম। এর আগেও আমরা বিভিন্ন কোয়েশ্চেনের আনসারই কিন্তু পড়ে আসি। যেমন শায়েস্তা খানের নাম বারবার আসে কিন্তু, কারণ কি? শায়েস্তা খান অনেক গুরুত্বপূর্ণ স্থাপত্য, যেমন লালবাগ কেল্লা। যারা পুরান ঢাকায় থাকো তারা এই জিনিসটা চিনে নেওয়া সম্ভব। আর এবং আমাদের যে পুরান ঢাকারই আরেক জিনিস, সেটা কি? কাটরা। কাটরা হচ্ছে চকবাজারে অবস্থিত। ছোট কাটরা, বড় কাটরা রয়েছে। কাটরা বলতে মূলত গেটের মতো একটা স্থাপত্যরে বোঝায়। চকবাজারের ভেতরে আমি দেখে এসেছি, এটা খুবই সুন্দর একটা জায়গা, যেখানে যদি এরিয়াটা খুব কনজেস্টেড, বাট ওখানে ব্যবসায়িক এলাকা, এবং এটার মধ্যে বড় কাটরা, ছোট কাটরা নামে বড় বড় দুইটা গেটের মতো রয়েছে। ঠিক আছে? তাহলে কাটরা এবং যে লালবাগ কেল্লা, এই দুইটার জন্য হচ্ছে শায়েস্তা খানের নামের সাথে এটা জড়িত। তবে নওয়াব সলিমুল্লাহ তিনি মুসলিম লীগ প্রতিষ্ঠা করছে, এবং আহসান মঞ্জিলের সাথে তার নাম জড়িত। ঠিক আছে? আহসান মঞ্জিলে তার অনেক কিছু রয়েছে, তোমরা যারা আহসান মঞ্জিলে যাবা অবশ্যই গিয়ে দেখা উচিত। ভেতরে নওয়াব সলিমুল্লাহ এবং তার পরিবারের অনেক ধরনের বিভিন্ন জাদুঘরে বিভিন্ন সামগ্রী রয়েছে। তার মানে পুরো রাজকীয় একটা অবস্থা। ঠিক আছে? তাদের ডাইনিং টেবিল থেকে শুরু করে তারা কি কি ব্যবহার করতো, সেগুলো দেখলে অনেক ধরনের জ্ঞান বৃদ্ধি হয়। তাহলে কি বললাম? আহসান মঞ্জিল, তারপরে হচ্ছে আরেকটা কি বললাম? মুসলিম লীগ প্রতিষ্ঠা। ঠিক আছে? তা এর সাথে জড়িত। তাছাড়া তার যে পরিবারের অবদান হিসেবে আমার যে মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজেরও এইটাও তৈরিতেও তার পরিবারের অনেক ভূমিকা রয়েছে। এই জন্যই তার সম্মানার্থে এটা নাম দেওয়া হয়, এবং তিনি প্রথম মিডফোর্ড মেডিকেল স্কুল এটার প্রতিষ্ঠা করেছিলেন, এবং এটাই বাংলাদেশের প্রাচীনতম মেডিকেল স্কুল বলতে পারো। আচ্ছা, আর মেডিকেলকে কেন আসলে স্কুল বলা হয়, কলেজ বা ভার্সিটি না বলে, তোমরা একটা মেডিকেলে ঢুকো, পরে বুঝতে পারবা। আচ্ছা, পরবর্তী যে নামটা আছে মির্জা আহমদ জান, তিনি মূলত তারা মসজিদের পরবর্তী পর্যায়ে বিভিন্ন সংস্কারের কাজ করেছিলেন। তাহলে তারা মসজিদের সংস্কার যদি আমি বলি, তারা মসজিদের সংস্কার,
তাহলে সবাই সবকিছু করলো, বাদ পড়লো কে? মির্জা গোলাম পীর। তার মানে তিনি হচ্ছে আমাদের এটার আনসার। তাহলে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা গোলাম পীর। তিনি কবে নির্মাণ করেছিলেন? তিনি হচ্ছে 18 শতকের প্রথম দিকে আরমানিটোলার দিকে এই মসজিদটি নির্মাণ করেন। তাহলে কোথায়? 18 শতকের প্রথম দিকে। ঠিক আছে, কোথায়? আরমানিটোলার দিকে। ওকে, জানতে পারলাম আমরা। এরপরে আসি, কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? এটাও অনেক ইম্পর্টেন্ট। আমরা জানি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যখন প্রাচীন বাংলা পার্ট আছে, এটার মধ্যে এই যে অংশটা আছে, এই প্রশ্নটা আমি আসতে দেখছি অনেক কোচিং, অনেক যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো হয়ে থাকে, এটার মধ্যে কোশ্চেনটা আসে যে কার আমলে বাঙ্গালা নামটা এসেছে। আচ্ছা, আমরা আস্তে আস্তে আগাই। দেখি প্রথমে কে আছে? ফখরুদ্দিন মোবারক শাহ, অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তিনি হচ্ছে বাংলার প্রথম স্বাধীন সুলতান হিসেবে পরিচিত। ওকে, তাহলে কি বাংলার প্রথম স্বাধীন সুলতান। এরপরে আসে শামসুদ্দিন ইলিয়াস শাহ, এবং আমাদের এই প্রশ্নের আনসারও ইনি। কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তিনি বাংলার যে খণ্ড বিখণ্ড অংশগুলোকে একত্রিত করেছিল এবং এর নাম পরে একসাথে দিয়েছিল শাহী বাঙ্গালা। ঠিক আছে, মানে বাঙ্গালা নাম দিয়েছিল, এই জন্য তাকে শাহী বাঙ্গালা উপাধি দেওয়া হয়। ঠিক আছে, যেহেতু তার আমলে নাম হয়েছিল, তাকে তাকে কি বলা হয়? শাহী বাঙ্গালা। সরি। ঠিক আছে, ওকে। পরে আসি, জালালউদ্দিন মোহাম্মদ আকবর। তিনিও মুঘল সম্রাট আকবরের আমলে একটি প্রবেশ, যে সুবে বাংলা হিসেবে গণ্য করা হয়ে থাকে। আচ্ছা, এবার আসি ঈসা খাঁ, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তিনি কি ছিলেন? আমাদের যে বাংলার যে 12 ভূঁইয়াদের নেতা ছিলেন। ঠিক আছে, 12 ভূঁইয়াদের নেতা। এবং তার আমলেই মোগলরা মানে তার অঞ্চলে প্রবেশ করতে পারে নাই। তাই মোগলদের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত প্রতিরোধ করে রাখতে পেরেছিলেন। আচ্ছা, এবার আসি, বাংলাদেশে উন্নত মানের কয়লা সন্ধান পাওয়া গিয়েছে কোথায়? এই ধরনের কোশ্চেন বারবার আসতেছে, কারণ কি? আমরা জানি আরেকটা বিষয় হচ্ছে সামনে আরো বেশি আসবে, যেহেতু বাংলাদেশ এবং বর্তমান যে সিচুয়েশনটা চলতেছে, এই তৎকালীন সিচুয়েশনের মধ্যে কিন্তু জ্বালানির সংকট অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। সো জ্বালানি রিলেটেড কোশ্চেন কিন্তু অনেক আসতে পারে, যেমন কয়লা, গ্যাস, তেল। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়? এটার আনসারও প্রথমটাই জামালগঞ্জ। এটা খুব ভালো মনে রাখবা। ঠিক আছে, তো জামালগঞ্জ কি? এটা হচ্ছে কয়লার জন্য। এখন এটা মেনলি কিন্তু খুব ভালো করে খেয়াল রাখো, এটা কিন্তু বাংলাদেশের প্রথম এবং গভীরতম কয়লা খনি। ঠিক আছে, 1962 সালে এটা পাওয়া গেছে। ঠিক আছে, এবং এটা কি? প্রথম ও গভীরতম। ওকে, এরপরে আছে কি? রানীগঞ্জ। এটা কিন্তু একটু আগে বলছে, এটা ভারতে। এটা হচ্ছে মেনলি কিসের জন্য বিখ্যাত? এটাও আছে এই সেম জিনিসই, বাট কিন্তু এটা কিন্তু ভারতের। এটাও কয়লা খনি। এবার আসি বিজয়পুর, একটু আগে একই বলছে যে নেত্রকোণে যে চীনামাটির খনি আছে এটাতে। তাহলে এটাও হবে না, চীনামাটির খনি তো হবেই না। বিয়ানীবাজার, এটা কিন্তু আমরা আগের বিশেষগুলো কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে বলছিলাম যে বিয়ানীবাজার। হ্যাঁ, এটা হচ্ছে মেনলি গ্যাস ক্ষেত্র রয়েছে, বাংলাদেশের অনেক বড় গ্যাস ক্ষেত্র রয়েছে এটার মধ্যে। ঠিক আছে, তাইলে পারবো, তাও লিখে দিই। কয়লা, চীনামাটি, এবং এটা কি? গ্যাস। কোনটা কার খনি লিখে দিলাম। এবার আসি, মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম কি ছিল? প্রাচীন বাংলা বললেই মহাস্থানগড় আসবে, মহাস্থানগড় আসলেই তার পূর্ব নাম এবং এগুলো আসবে। আচ্ছা, তাহলে এটা কি হবে? অবশ্যই পুন্ড্রনগর হবে। পুন্ড্র মানে মহাস্থানগড়ের সাথে পুন্ড্র শেষ, এইটা জাস্ট মনে রাখবা। এইটা থেকে যে কতবার কোশ্চেন আসবে, চোখ বন্ধ করে দাগাই দিতে পারবা যে মহাস্থানগড় হচ্ছে পুন্ড্র। ওকে, এরপরে যদি আমরা বাকি অপশনগুলো একটু ব্রেকডাউন করতে চাই, যেমন মহাস্থান, এটা একটা আধুনিক নাম, এটা হবে না। তারপরে কর্ণ সুবর্ণ, এটা হচ্ছে গৌড় রাজ্যের রাজধানী ছিল। এটা অনেক 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 ইম্পর্টেন্ট, যে গৌড়ের রাজধানী কি ছিল? কর্ণ সুবর্ণ। গৌড়ের রাজধানী। ঠিক আছে,
আচ্ছা, গরু কোথায়? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থিত। আচ্ছা, পরে হচ্ছে রামাবতী, এটি পাল আমলের শেষ দিকের একটি প্রশাসনিক রাজধানী। এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে, বাদ দিলাম। এরপরে আসি, আমাদের কোশ্চেন প্রায় শেষের দিকে আছি। এবং দেখো, আমি যদি তোমাদের জাস্ট আনসারগুলো দাগাই দিতাম যে এটাই আনসার, এটাই এনো, এই কারণে, তাহলে কিন্তু সময় এত লাগতো না। বাট আমরা প্রত্যেকটা অপশন ব্রেকডাউন করতেছি, টাইম তো লাগবেই। দেখো, শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসরণ করে। দেখো, ফার্স্ট অফ অল বুঝতে হবে, এই দেখো কি কি লাইট আছে এখানে, আমরা সবগুলোর মধ্যে অপশন কাছাকাছি, লাল, সবুজ, হলুদ, এই তিনটা লাইট কোনটা কি মিন করে সবাই জানো। তারপর বলি, লাল মানে কি? থামা। পরে সবুজ মানে কি? চলবে এখন, ঠিক আছে, চলতে থাকুক, মানে চলা। আর হলুদ মানে হচ্ছে প্রস্তুতি, ঠিক না? এখন তোমার দুইটা জিনিসের জন্যই প্রস্তুতি দরকার। থামার জন্য থামার আগে প্রস্তুতি লাগবে, আস্তে করে ব্রেক করতে হবে। আবার চলার জন্য কি করতে হয়? এক্সেলারেট করতে হয়, মানে আস্তে আস্তে চলা শুরু করে। তার মানে কি, থামার আগেও তোমার প্রস্তুতি লাগবে, শুরু করার মানে মানে চলা শুরু করার সময় প্রস্তুতি লাগবে। দেখো, তাহলে দুইটার আগেই হলুদ আছে, এমন আনসার হবে সেটা। দেখো, এটার কিন্তু দুইটার আগেই হলুদ নেই, লালের পরে সবুজ হয়ে গেছে, তার মানে এটা হবে না। এরপরে দেখো, এটার মধ্যে আবার লাল সবুজ একসাথে হয়ে গেছে, তার মানে এটা হবে না, মাঝখানে কোনো প্রস্তুতি নেই। কিন্তু দেখো, এইটার দুটার মাঝখানে হলুদ আছে, মানে লাল আর সবুজ একসাথে থাকতে পারবে না, সেটাই আনসার। তার মানে কি, এই যে গ নাম্বারটা, দেখো এখানেও লাল সবুজ একসাথে এসে বসে, তার মানে এটাও হবে না, মাঝখানে প্রস্তুতির সময়টা লাগবে। ওকে, তারপরে আসি, একটি কাঁচা পাটের গাইটের ওজন কত? এইগুলো আসলে মুখস্থ রাখার মতো জিনিস। যেমন এটা আনসার হবে 4.5 মণ, বাকিগুলো হবে না, যেটা, কারণ বাকিগুলো কম অথবা বেশি, তাহলে এটা হচ্ছে এটার আনসার। এরপর আসি, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, চরণটির রচয়িতাকে। এবং আমরা জানি বিভিন্ন গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ বিষয়ক গান, দেশাত্মবোধক গান, সেগুলোর রচয়িতা এবং সেগুলোর সুরকার, তাছাড়া বিভিন্ন যে বাংলাদেশের বিভিন্ন ভাস্কর্য রয়েছে তার ভাস্করের নাম, এগুলা মারাত্মক ইম্পর্টেন্ট, এগুলা লাগবেই, ঠিক আছে। এবং এইটার জন্য আমার স্পেসিফিক্যালি আলাদা নিউমনিক ভিডিও আছে, সেগুলো দেখবাই। এখন আপাতত এটা আমরা দেখি একটু। দেখো, প্রথমত আসি, একটা অপশন অপশন যাই। দেখো, রামনিধি গুপ্ত, তিনি নিধুবাবু নামে পরিচিত একটি বাংলা যে টপ্পা গানের জনক, ঠিক আছে। এইগুলা তেমন ইম্পর্টেন্ট না আমার কাছে মনে হয় না। এবার আসে রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয়, সরি, বিশ্বকবি, সো ইম্পর্টেন্ট হবেই, ঠিক আছে। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, সে এটা রচিত করেছে। দেখো, পরে হচ্ছে অতুল প্রসাদ সেন, খুবই ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে আমাদের আনসার। তিনি হচ্ছে কালজয়ী দেশাত্মবোধক গানটা আছে, এটার যে আমাদের এই মোদের গৌরব মোদের আশা, এটার রচয়িতা। ওকে, পরে সত্যেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে। তার কিন্তু একটা উপাধি আছে, তাকে কি বলা হয় বলতো? তাকে বলা হয় ছন্দের জাদুকর বলা হয়। খুব ভালো করে খেয়াল রাখবো, এটা শুনলে অবশ্য, তার নামটা শুনলে এটা আমরা যদি মনে কোনো না কোনো বাংলা পাঠ পরিচিত হয়তো পড়েছিলাম। আচ্ছা, পরে আসি, বিখ্যাত সাধক শাহ সুলতান বখলির মাঝার অবস্থিত কোথায়? মনে আছে কিনা যারা আমার প্রথম ক্লাসটা করছো, একদম 10 নাম্বার বিসিএস এর মানে এটা ছিল যে শাহ সুলতান বখলির মাঝার, দেখছো, আমি জাস্ট 10 নাম্বারেরটা 12 নাম্বারে কমন পড়লো, আবার 11 নাম্বারেরটা 12 নাম্বারে কমন করলো, এত পরিমাণ রিপিটেড কোয়েশ্চেন হয়। এখন এই রিপিটেড কোয়েশ্চেন যদি একবার পারা থাকে, তুমি কোথাও আটকাবা না, ঠিক আছে। কারণ তুমি যেটা রিপিটেড কোয়েশ্চেন, এইটা ভুল করলে আসলে নিজের ক্ষমা করা যায় না। কারণ বাকিগুলো একটা নতুন কোয়েশ্চেন, যেটা আমার পারার কথা না, আমি পারলাম না, এতে আসলে নিজের কষ্ট লাগার জায়গা নেই, কারণ আমি পারি না, আমি দিতে পারি নাই। কিন্তু তুমি রিপিটেড কোয়েশ্চেন মিস করলা, আর তুমি হাজার হাজার মানুষের পিছে পড়ে গেলা, এটার মতো আসলে দুর্ভাগ্য আর হইতে পারে না, ঠিক আছে। তাহলে এটা মাজার কোথায় হবে? মহাস্থান করে হবে। যারা পারছো, যারা আগে কুইজ এবং এগুলো আনসার করছিল, তারা অবশ্যই পারছো। আর বাকি যারা আছে, দেখো অপশনগুলো ফুললি সেম তারা দিয়ে রাখছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেখো, পরে কোথায়, যেমন শাহজাদপুর বলছিলাম, এখানে মখদুম শাহ দৌলার মাজার আছে। নেত্রকোনা হচ্ছে আমাদের অনেক মাজার আছে, রামপাল, এটা তো মেনলি বলছিলাম আগেই যে এটার তেমন কোনো সিগনিফিকেন্স নাই। সো এগুলো আমাদের আনসার হলো না, আনসার যেটা আমরা পেয়ে গেছি। সো আজকের ভিডিওর জন্য এই পর্যন্ত ছিল, আশা করি সবকিছু তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে নক করবা এবং কমেন্টেও জানাবা। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা। আসসালামু আলাইকুম।